মানে আমি যদি হ্যারি পটার হই, উনি আমার হ্যাগ্রিড আর কি। তিনি মাকে ফোন করে বলেছিলেন, বৌদি আপনি প্লিজ ওকে এটা করতে দিন, কারণ কেউ এই সুযোগটা পায় না। রেডিও মির্চিতেও আই ওয়াজ ব্লেসড টু হ্যাভ সাম অফ দ্য ফাইনেস্ট মেন্টরস। রেডিও হচ্ছে কান দিয়ে সিনেমা দেখানো, মানে রেডিওর একটা হিসেব হচ্ছে 10টার ঘন্টা 10টাতেই শুরু হয়, 10টা 2-তে শুরু হবে না। যদি 10টা 2-তে শুরু হয়, পরের ঘন্টাটা 10টা 58 শুরু হবে। RJ হওয়ার বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট দিকটা কি? দুটোই একটাই জিনিস, সেটা হচ্ছে শব্দই ব্রহ্ম। তুমি যা বলে ফেললে লাইভে, সেটা তোমার ফিরিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই। তুমি হিউজ ফ্যান অফ শাহরুখ খান অ্যান্ড সত্যজিৎ রে। ইন হোয়াট ওয়েজ ওয়ার ইউ ইন্সপায়ার্ড বাই দিস টু? দ্যার ইজ এ কমন থ্রেড, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক, পরিশ্রম করা। এবার জওয়ানে যখন প্রথম SRK আসে, মানে এই হাতুড়িটা নিয়ে যখন দাঁড়ায় যে ম্যায় কন হু, পেছন থেকে এবার ম্যায় কন হু যখন বলছে, মানে এত হিলেরিয়াস, পেছন থেকে শাহরুখ খান বলে একটা চিৎকার করছে আর কি। তারপর উনি জওয়ানের ক্লাইম্যাক্সে এসে বললেন, যে আঙুল দিয়ে ভোট দিচ্ছেন সে আঙুল তুলে প্রশ্ন করুন, দিস ইজ শাহরুখ খান। T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, খুব ভালো। 19শে নভেম্বরের কষ্টটা কি সেটায় কমেছে? কিছুটা তো কমেছে বটেই, এবং তার 3টে বড় কারণ, রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়। হ্যাঁ, অ্যাবসলিউটলি। India was head and shoulders above the other teams. Absolutely. Law of averages that one bad day happened on the day of the final. সবকিছু একসময় একসাথে ক্লিক নাও করতে পারে। ফর KKR it clicked. It clicked. Everything all at once. একসাথে everything fell into place. আমাদের আজকের গেস্ট অগ্নিজিৎ সেন বা RJ অগ্নি, যেই নামে সবাই চেনেন। মানে অগ্নিদাকে নিজের দাদা হিসেবেই কথা বলেছি, এতটাই ভালো মানুষ। এবং অগ্নিদার RJ হওয়ার জার্নিটা ইজ ভেরি ইন্সপায়ারিং, অন্তত আমার কাছে। অ্যান্ড ক্রিকেট নিয়ে অনেক কথা বলা গেছে। অগ্নিদা রেভ স্পোর্টস বাংলা একটা স্পোর্টস চ্যানেলেও স্পোর্টস নিয়ে ইন জেনারেল অনেক কিছু কথা বলে। এবং যারা অগ্নিদার ব্যাপারে হয়তো খুব বেশি জানেন না, আপনারা আজকের এপিসোডটা দেখলে আশা করছি ওনার ফ্যান হয়ে যাবেন। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। অগ্নিদা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। তোমার এই পডকাস্টে ডাকার আমার খুবই ইচ্ছে ছিল, কারণ তোমার জার্নিটা মানে অসাধারণ লেগেছে আমার। অ্যান্ড তার সাথে একটু খেলাধুলোরও কথা বলতে পারবো, এরকম লোক আমি খুব চাইছিলাম, যার সাথে একটু খেলাধুলো নিয়েও কথা বলতে পারি। তোমার জার্নি, RJ হওয়ার জার্নি শুরু হয় 2016 থেকে। তুমি যখন ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি 11-12 সায়েন্স নিয়ে পড়েছো। তোমার বাবা মা প্রফেসর্স, তো কেউ তোমার মানে ফ্যামিলি হিস্ট্রিতে কেউ এই সেগমেন্টে কেউ ছিলই না। সেইখানে তোমার জার্নি বাড়িতে কেউ জানে না, তারপর যখন জানলো, তো এই পুরো জার্নিটা একটু বলো। থার্ড ইয়ারে শুরু হয়েছিল। ইনফ্যাক্ট মানে ইট অল হ্যাপেন বাই অ্যান অ্যাক্সিডেন্ট। আমি যেটা সবসময় বলি, আমি রেডিও মির্চি জয়েন করি 23শে মে 2016 সালে। কিন্তু মোটামুটি আমার মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত কোনো আইডিয়া ছিল না যে এটা আমার প্রফেশন হবে, এটা আমার রুজি রুটি হবে। আমার কোনো আইডিয়া ছিল না। তার কারণ আমি যে শুধু 11-12 সায়েন্স নিয়ে পড়েছি তা নয়, আমি আশুতোষ কলেজে বটানি অনার্স পড়েছি 3 বছর। এবং তারপরে যেহেতু তুমি বললে আমার মাও প্রফেসর, আমার বাবাও প্রফেসর, শুধু তাই নয়, আমি মনে করি যে আমি আমার ফ্যামিলির ব্ল্যাক শিপ। তার কারণ আমার দিদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংলিশ নিয়ে BA MA। সো পড়াশোনার ইতিহাসটা আমাদের বাড়িতে খুব চালু রয়েছে আর কি। পড়াশোনার ইতিহাসটা খুব সমৃদ্ধ এবং সবাই সেই পথেই গেছে। তো আমিও প্ল্যান করেছিলাম যে এরপরে একটা পোস্ট গ্র্যাজুয়েশন করবো ইত্যাদি। বাবা যেহেতু পড়াতো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে BHUতে, সেখানেও যাওয়ার একটা প্ল্যান ছিল। সব পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রেন্সগুলো দিচ্ছিলাম। তো তখন এবং থার্ড ইয়ারে ওঠার পর যেটা হয়, বাবা মার কাছ থেকে পকেট মানি নিতে একটু আতে লাগে, সেইটা একটা ব্যাপার হয়। তো আমি তাই জন্য টিউশন দেওয়া শুরু করি। তো এরকমই একটা টিউশন পড়িয়ে ফেরার সময় গোল পার্কের যে পোস্ট প্রোডাকশন স্টুডিও, সেই পোস্ট প্রোডাকশন স্টুডিওর সামনে দেখি একটা জটলা, এটা লাইন দেখি একটা RJ হান্ট হচ্ছে। তো আমি একটু উৎসাহী হয়ে জিজ্ঞেস করি যে কী হচ্ছে, মানে রেডিও মির্চির RJ হান্ট হচ্ছে। এবার রেডিও মির্চি বলতে আমার তখন আইডিয়া ছিল মীর আফসার আলী এবং সানডে সাসপেন্স, এছাড়া আমার রেডিও মির্চি সম্পর্কে কোনো ধারণা ছিল না তখন। তা যাই হোক, পাবো না, এবার মানে ল্যাংটার নেই বাটপাড়ের ভয় আর কি। তুমি যখন জানো যে তুমি পাবে না, তখন তোমার দিয়ে দিলে একটা অডিশন, তুমি যে জানো যে এরপর আর কিছু হবে না। তো আমি যাই 1.5-2 ঘন্টা বসি, তারপর একটা অডিশন দিই।
সেই অডিশন নিয়েছিলেন আমার তৎকালীন প্রোগ্রামিং হেড, আমি বারবার বলি যিনি আমাকে চাকরি দিয়েছিলেন, সানডে সাসপেন্সের কর্ণধার এবং বর্তমান কর্ণধার ইন্দ্রাণী চক্রবর্তী, তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। তো সেইখানে আমার মনে আছে কিছু কিছু বিষয় আমাকে বলতে বলা হয়েছিল, কিছু কিছু ইংরেজি শব্দ উচ্চারণ করতে বলা হয়েছিল, তার মধ্যে দুটো আমার মনে আছে, দুটোই অভিনেতার নাম বলেই মনে আছে, একটা লিওনার্ডো ডিক্যাপ্রিও আর একটা অমিতাভ বচ্চন, এই দুটো উচ্চারণ করতে বলা হয়েছিল। তারপর তো সব হয়ে গেল। তারপর আমি যখন বাড়ি ফিরলাম ভুলেই গেছিলাম, কারণ আমার থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল পরীক্ষা তার 7-8 দিন পরেই শুরু হবে, এবং থার্ড ইয়ারের বটানি প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ইটস অ্যান অ্যাবসলিউট নাইটমেয়ার। মানে পরীক্ষাটা যে খুব কঠিন তা নয়, খুব স্ট্রেনাস। দুটো 100 নম্বরের প্র্যাকটিক্যাল পেপার হয়, 6 ঘন্টার পরীক্ষা, 10টা থেকে 4টে পরীক্ষা হয়, এখন কি হয় আমি জানি না। এবং খুব ফর্চুনেটলি আমাদের হোম সেন্টার পড়েছিল, মানে আশুতোষ কলেজেই দিয়েছিলাম, আমাদের এক্সটার্নাল সেন্টারে গিয়ে প্র্যাকটিক্যাল দিতে হয়নি। তো সেই প্রিপারেশন ইত্যাদি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেদিন আমার প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সেদিন এসে দেখি একটা ল্যান্ডলাইন থেকে 2-3টে মিসড কল। কারণ আমি বাড়ি এসেছি, ধরো 4টে পরীক্ষা শেষ হয়েছে, তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে শ্রীহরিতে গিয়ে কচুরি টচুরি খেয়ে 5টা হয়েছে বাড়ি ফিরতে। তা আমি তখন ফোন করেছি দেখে, এবং ফোনটা বাড়িতে রেখে যেতাম। তো আমি ফোন করেছি, এবার দেখছি কেউ ফোন তুলছে না, ল্যান্ডলাইন বেজে গেল। পরের দিন সকালবেলা 10:30-11টায় দেখি সেই ল্যান্ডলাইন থেকে এবার ফোন আসছে। ওটা ইন্দ্রানিদির ল্যান্ডলাইন ছিল, অফিসের ল্যান্ডলাইন। ইন্দ্রানিদি বললেন যে তুমি তো কোয়ালিফাই করেছো ফার্স্ট রাউন্ডে, তোমাকে কেউ জানায়নি যে গতকাল সেকেন্ড রাউন্ড ছিল? আমি বললাম না, আই হ্যাড নো ক্লু, এবং আপনি যখন ফোন করেছিলেন আমি তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি। তো ইন্দ্রানিদি বললেন ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের আরেকটা সেকেন্ড রাউন্ড হবে, তুমি কি আসতে পারবে আগামীকাল? এবার পরের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তার ঠিক 5-6 দিন পর। তো এনিওয়ে গেলাম, এবং সেদিন আমার মনে আছে অনেকের ক্ষেত্রে 13 নম্বর সংখ্যাটা খুব আনলাকি লোকে বলে, আমার ক্ষেত্রে 13 হ্যাজ বিন ভেরি লাকি। তার কারণ আমাদের তখন রেডিও মির্চির অফিস ছিল ক্যামাক স্ট্রিটের শান্তিনিকেতন বিল্ডিংয়ের 13 তলায়, আর আমার ফাইনাল ইন্টারভিউ হয়েছিল অন দ্য 13th অফ ফ্রাইডে। আচ্ছা, তো ফ্রাইডে দ্য 13th আমার ইন্টারভিউ হয়েছিল ফাইনাল, কিন্তু সেটা তার পরে, তার আগে ইন্দ্রানিদির সঙ্গে দেখা করতে যাই, এবং ওখানে নানা রকম ইন্টারেস্টিং জিনিস হয়। একটা জ্যাম, মানে জাস্ট এ মিনিট বলতে বলা হয়েছিল, সেখানে একটা জিনিস বলেছিলাম যেটা দীপ ধরে ফেলেছিল, আমি বরখাদাতের একটা স্পিচ থেকে ঝেড়েছি। তো ওখানেই আমার রিজেক্টেড হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি ফর্চুনেটলি। তারপর একটা ফিল্ম রিভিউ লিখতে বলা হয়েছিল। মানে লোকে যেমন, মানে এখন জানেন যে আমি স্বঘোষিত এবং অঘোষিত আঁতেল, আমি বিশেষ বিশেষ বিষয়ে অনেক আমার মন্তব্য রয়েছে, যেহেতু লোকে জানেন, তাই জন্য তখন আমার সেই আতলামির ধারা বজায় ছিল। আপনাদের সমস্ত উস্কানিকে জিয়ে রেখে বলি, আমি অপরাজিত রিভিউ লিখেছিলাম। কিন্তু ইন্দ্রানিদি আমাকে একটা কথা বলেছিলেন বেরোনোর সময়, বলেছিলেন তুই তো খুব সত্যজিৎ রায়ের ভক্ত, খুব ভালো কথা, রায়বাবু কিন্তু দেশে বিদেশের প্রচুর ছবি দেখতেন, কাজেই তোকে তোর ক্ষেত্রটা বড় করতে হবে, পরিধিটা আরও বড় করতে হবে। তো এই সব হয়ে তারপরে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেল, ফাইনাল থিওরি পরীক্ষা হয়ে গেল, এন্ট্রেন্স পরীক্ষা দিচ্ছি ইত্যাদি, জেএনইউতে হয়ে যায়। এবং যেদিন তার আগে ফাইনাল ইন্টারভিউ হয়েছিল যেটা বললাম ফ্রাইডে দ্য 13th, এর মধ্যেই একদিন হয়েছিল। তো গিয়ে আমাকে মাটন রোগান জোশ নিয়ে 1 মিনিটে বলতে বলা হয়েছিল, এরকম আর কি ইত্যাদি। সচিন তেন্ডুলকার নিয়ে বলতে বলা হয়েছিল ইত্যাদি। তো হয়ে তারপর আমি জানি যে কিছু হবে না, এবং ফাইনালি বোধহয় মানে 4-5-6 হাজার অ্যাপ্লাই করেছিল। এই যে তুমি যাচ্ছ, তোমায় যে ডাকছে, তুমি যে যাচ্ছ, তখন কি মানে ইচ্ছেটা ছিল যে না না, দূর, জাস্ট যাচ্ছ এমনি? ডাকছে যাচ্ছি। আচ্ছা, আমার তো ছিল যে পোস্ট গ্রাজুয়েশন করবো, ইদার বিএচইউতে করবো বা জেএনইউ পেয়ে গেছি তখন। তখন আর ওটা ডাকছে যাচ্ছি, ঠিক আছে, একটু ভালো সময় কাটছে। মানে যে মানুষদের গলা শুনেছি তাদের দেখার, আমি ক্যাপ্টেনকে কোনোদিন, মানে মির্দাকে কোনোদিন চোখের সামনে দেখিনি জয়েন করার আগে। দীপকে দেখেছি, রিচার্ডকে দেখেছি, সমকদাকে দেখেছি, ইন্দ্রাণীদিকে তো দেখেইছি। তো এবার ফ্রাইডে দ্য 13th ইন্টারভিউ ইত্যাদি হলো, চলে এলাম। তারপরের ঘটনাটা অনেকেই জানেন, যে জেএনইউতে যেদিন আমার যাওয়ার কথা সেদিন সকালবেলা ইন্দ্রাণীদির ফোন, আমি বিশ্বাস করতে পারিনি। আমি বলেছিলাম কিসের জন্য সিলেক্টেড হলাম? ইন্দ্রাণীদি বললেন তুই কিসের জন্য অডিশন দিয়েছিলি? আমরা আর্যের জন্য। তো আর্যের জন্যই হয়েছিস। বাড়িতে দিদি ছাড়া কেউ জানতো না, এবং দিদিকে জানানোর কারণ হচ্ছে দিদি তখন দিল্লিতে চাকরি করছে। ও জেইউতে ইংলিশ নিয়ে মাস্টার্স করার সময় একটা এডিটিং পাবলিশিংয়ের কোর্স করে, এবং সেখান থেকে ও দিল্লি চলে যায়, ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে দিল্লি চলে যায়। পিয়ারসন এডুকেশনে তখনও চাকরি করছিল সিনিয়র এডিটর হিসেবে। দিদি শুধু জানতো, কিন্তু দিদি জানতো যে কিছু হবে না এরপরে। তো দিদিকে আমি ফাইনালি জানাই যে এ হয়েছে। আরেকজন জানতেন, আমার স্কুলের ফিজিক্সের মাস্টারমশাই শুভদীপ চক্রবর্তী, যাকে আমি, মানে আমি যদি হ্যারি পটার হই উনি আমার হ্যাগ্রিড আর কি, যাকে আমি সবসময় বলি। সো তিনি জানতেন, এবং তিনি আমার মাকে, মানে আমার মনে হচ্ছে যে আমার থেকে তার ডেসপারেশন বেশি। তিনি মাকে ফোন করে বলেছিলেন বৌদি আপনি প্লিজ ওকে এটা করতে দিন, কারণ কেউ এই সুযোগটা পায় না। মানে ও কিছু না জেনে না পড়ে জাস্ট বিং হিমসেলফ ই গট দিস অপরচুনিটি, প্লিজ ওকে এটা করতে দিন।
তো মা স্বাভাবিকভাবেই মার একটা সেটব্যাক হয়েছিল, যে মা জানে যে ছেলে পোস্ট গ্র্যাজুয়েশন করবে, একাডেমিক্সে যাবে, সেখান থেকে তুমি যেটা বললে এমন একটা লাইন যেটা আমার পরিবারের কেউ কোনোদিন সেই লাইনে সেই পথে পা বাড়ায়নি, তো মার একটা স্বাভাবিক টেনশন ছিলই। বাবা বলেছিল যে গিভ হিম সাম সানশাইন। তখন 3 ইডিয়েটস, আমি খুব সৌভাগ্য আমার যে বাবাকে 3 ইডিয়েটস দেখাতে পেরেছিলাম আমি, নইলে ওই সুযোগটা কোনোদিনই হতো না যে গিভ হিম সাম সানশাইন। এবং বাবা তখন মাকে বলেছিল, দেখি না, ওর তো এখন বয়স কম, ও যদি 2-2.5 বছর পর দেখি ক্লিক করছে না, তোকে আমি আবার একাডেমিক্সে ঢুকিয়ে দেবো। বাট ফর্চুনেটলি থিংস ক্লিকড। যখন তুমি এবার তোমার হয়ে যায় আর যেতে, এবার তুমি বলছো খুবই যে হলে হবে, না হলে না হবে, এরম অ্যাটিটিউড টাইপস। এবার বাইরে থেকে দেখা একটা জিনিস, আর যখন করা শুরু করলে তখন অনেক টেকনিক্যালিটিস চলে আসে। তো ইনিশিয়াল ডেজগুলো কীরকম ছিল? মানে নার্ভাস, নাকি বুঝতে পারছিলেন না, মানে কীরকম কোনো স্ট্রাগল ছিল ইনিশিয়াল ডেজ অফ ইয়োর আরজে লাইফ? দেখো, স্ট্রাগল ঠিক নয়, একটা বেসিক ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে তো সবাইকেই যেতে হয়, যে তুমি যে প্রতিষ্ঠানে আজ যদি তুমি কোড লেখো তোমাকে সেটা করতে হবে, ক্রিকেট খেলা করতে হবে, আর্জিং করো করতে হবে, একটা বেসিক ওরিয়েন্টেশন। বাট আমি যেটা সবসময় বলি, সব জায়গায় বলি, শুধু আমার স্কুল নয়, রেডিও মির্চিতেও আই ওয়াজ ব্লেসড টু হ্যাভ সাম অফ দ্য ফাইনেস্ট মেন্টরস। আমি আজ যা আমার শিক্ষকদের কারণে। সেই শিক্ষকদের মধ্যে মীর আফসার আলী এবং ইন্দ্রাণী চক্রবর্তী প্রধান। ক্যাপ্টেনের থেকে আমি শিখেছিলাম কি করে রেডিওতে কথা বলতে হয়, গ্রামার ভাঙতে হয়, আর ইন্দ্রাণীদির থেকে আমি শিখেছিলাম কীভাবে গ্রামারটা তৈরি করতে হয়। এই দুটো শিক্ষা আমার প্যারালালি হয়েছে। এবং এই যে ক্যাপ্টেনকে রেডিও শুনে এত স্বতঃস্ফূর্ত লাগে, ইন্দ্রাণীদি আমাকে বলেছিলেন দের ইজ এ মেথড টু হিজ ম্যাডনেস, দিস স্টেড উইথ মি। এবং ক্যাপ্টেন সোমকদাকে একটা কথা বলেছিল, সোমকদা ট্রেনিং চলছিল, আমাকেও একই কথা বলেছিল, সোমকও অনেক ইন্টারভিউতে বলেছে এটা, দিস স্টেড উইথ বোথ অফ আস। ক্যাপ্টেন বলেছিল, ভালো মানে আমরা রেডিওতে যে জকটকগুলো করি তাকে আমরা আমাদের রেডিওর ভাষায় লিঙ্ক বলি, না একটা যে কথা বললাম এটা একটা লিঙ্ক হলো, একটা ট্রাফিক লিঙ্ক হলো, বা একটা বিনেশ ফোগাট নিয়ে একটা লিঙ্ক হলো। তো ক্যাপ্টেন আমাকে একদিন বলেছিল, সমকদাকেও বলেছিল, যে ভালো লিঙ্ক হবে, খারাপ লিঙ্ক হবে, ভালো দিন হবে, খারাপ দিন হবে, কিন্তু বল থেকে কখনো চোখ সরিও না, বল সে কভি নজর মাথা টানা। এটা ক্যাপ্টেনের থেকে শিখেছিলাম। এবং ক্যাপ্টেনের থেকে শিখেছিলাম যে কোনো কিছুকে, কোনো লিঙ্ককে, যে মুহূর্তে তুমি রেডিও মানে যে মুহূর্তে তুমি অন এয়ারে সুইচ অন করে কথা বলছো টু ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ পিপল, ইউ ক্যানট টেক এনিথিং লাইটলি, ইভেন ইফ দ্যাট ইজ আ 3 seconds plug, even if that is a client integration, even if that is something as serious as Mirabai Chanu, you have to take your job very seriously. আর ইন্দ্রাণীদি শিখিয়েছিল যে ফান উইথ রেসপন্সিবিলিটি, এটা রেডিও মির্চির বরাবরের মতো, ফান উইথ রেসপন্সিবিলিটি। এবার ফানটা বেশি হয়ে গেলে মুশকিল, রেসপন্সিবিলিটিটা অতিরিক্ত হয়ে গেলে মুশকিল, এই দুটোর ব্যালেন্সিং একটা আমাকে শিখতে হয়েছে। বাট ওরিয়েন্টেশন তো হ্যাঁ থাকি, এবং প্রথম দিকে আমার একটা স্টার স্ট্রাক ব্যাপার ছিল, বাট সেটা এরাই কাটিয়ে দিয়েছিলেন। মানে ক্যাপ্টেনকে আমি 6 মাস টানা সকালবেলা 8টায় যেতাম, এবং তখন 7টা থেকে 11টা হাই কলকাতা হতো, মর্নিং শো হতো, 8টায় যেতাম, 11টায় স্টুডিও থেকে বেরোতাম। ক্যাপ্টেনকে ওই 6 মাস প্রতিদিন, সপ্তাহে 6 দিন 3 ঘন্টা চোখের সামনে আমি শ্যাডো করেছি। সো এরাই কাটিয়ে দিয়েছিলেন, মানে আমাকে যে খুব একটা যেচে গিয়ে কিছু করতে হয়েছে তা নয়। আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড বাই রিচার্ড, যে রিচার্ডও ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেন্টরস আই হ্যাভ গট। এই যে এখন বর্তমানে আমি সানডে সাসপেন্সের সঙ্গে যুক্ত, একটা অডিও বুক, একটা রেডিওতে, শুধু অডিও বুক না, একটা রেডিওতে একটা প্রোমো যদি বাজে, একটা প্রমোশনাল কিছু বাজে, একটা বিজ্ঞাপন যদি বাজে, তার সাউন্ড স্কেপিং কীরকম হওয়া উচিত, হোয়াট সুটস দ্য ইয়ার্স, হোয়াট ইজ সুদিং টু দ্য ইয়ার্স। কারণ রেডিও তো আমি সবসময় বিশ্বাস করি যে রেডিও হচ্ছে কান দিয়ে সিনেমা দেখানো। এবার সেই কান দিয়ে সিনেমা দেখানোটা তুমি কতটা সম্মুখভাবে করতে পারছো, সেটা আমাকে শিখিয়েছিল রিচার্ড। বাট আই ওয়াজ ভেরি ইন্টিমিডেটেড বাই হিম, আই ওয়াজ স্কেড। এবং রিচি ওয়াজ ইন্টিমিডেটিং, আমি রিচিকে একাধিকবার বলেছি, রিচি ইফ ইউ লিসনিং টু দিস ইন্টারভিউ আর স্টিল ভেরি ইন্টিমিডেটিং। রিচি ওয়াজ এক্সট্রিমলি ইন্টিমিডেটিং। রিচি কী হয়েছে এখানে, না হয়নি, খুব খারাপ। সো রিচি হ্যাজ দিস অ্যাংলো অ্যাকসেন্ট ইন উইচ হি স্পিক্স, হয়নি, খুব খারাপ, ভীষণ খারাপ হয়েছে। রিচি আমাকে একবার, মানে অনেক ক্ষেত্রেই রিচি আমাকে, এবং ওই চোখের সামনে রিচার্ডকে সানডে সাসপেন্সের প্রোডাকশন করতে দেখা, মানে হি ইজ অ্যান অ্যাবসলিউট ম্যাজিশিয়ান। সানডে সাসপেন্স আজ যা, তাতে রিচার্ডের কন্ট্রিবিউশন আমার আলাদা করে না বললেও হবে, লোকে জানে রিচার্ডের কন্ট্রিবিউশন কী। 4 জন মিলে শুরু করেছিলেন প্রোডাক্টটা, ইন্দ্রাণী চক্রবর্তী, দীপ, মীর আফসার আলী, রিচার্ড। সো রিচার্ডের কন্ট্রিবিউশন কী আমার সেটা না বললেও হয়, বাট সাউন্ড স্কেপিং যেটা, সেটা আমি রিচার্ডের থেকে শিখেছি, বা যেটুকু যা আহরণ করতে পেরেছি রিচার্ডের থেকে। করে তুমি কাজ করার কিছু দিনের মধ্যেই কি কনফিডেন্ট হয়ে গেলে কি না এটাই? না, আমি কাজ করার, আমি 15ই এপ্রিল অবধি আর্জিং করেছি। এখন আমি কন্ট্রাকচুয়াল উইথ রেডিও মির্চি, সানডে সাসপেন্স করছি, এবং ডিজিটালের সঙ্গে, মানে ডিজিটাল টিমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কন্ট্রাকচুয়াল বলা ভুল, আই এম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিজিটাল টিম অফ রেডিও মির্চি।
বাট আমি যতদিন আর্জিং করেছি টিল দ্য লাস্ট ডে, লাস্ট লিঙ্ক, আই ওয়াজ ভেরি নার্ভাস। তুমি 2-3 বছর কাজ করলে কী হয় বলো তো, ইউ আর ইজড, মানে তোমার একটা স্বাচ্ছন্দ্যবোধ চলে আসে যে একসঙ্গে তোমাকে তো 2-3টে জিনিস করতে হচ্ছে, কনসোল অপারেট করতে হচ্ছে, মাউস অপারেট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, ক্ল্যারিটির সঙ্গে কথা বলতে হচ্ছে, কোথায় পজ দেবো, কোথায় হাইলাইট করবো, পরের গান কী বাজবে সেটা ক্যালকুলেট করতে হচ্ছে, ঘন্টার হিসেব করতে হচ্ছে। মানে রেডিওর একটা হিসেব হচ্ছে 10টার ঘন্টা 10টাতেই শুরু হবে, 10টা 2-তে শুরু হবে না। যদি 10টা 2-তে শুরু হয়, পরের ঘন্টাটা 10টা 58 শুরু হবে। রেডিও ইজ ভেরি ব্যালেন্সড, ইটস আ সফটওয়্যার ড্রিভেন সিস্টেম অ্যান্ড ইটস ভেরি ব্যালেন্সড, ইটস ক্যালকুলেটিভ, প্রচণ্ড ক্যালকুলেশন বেসড একটা সিস্টেম। সেইটাও তোমাকে কন্টিনিউয়াসলি হিসেব করে যেতে হচ্ছে। এইগুলোর সঙ্গে তুমি মানে স্বচ্ছন্দ হয়ে যেতে পারো, বাট কথা বলার ক্ষেত্রে, মুখ খোলার ক্ষেত্রে আই ওয়াজ অ্যান্ড আই এম স্টিল ভেরি নার্ভাস। সেটা আমার সব ক্ষেত্রেই হয়, সেটা শুধু রেডিওর ক্ষেত্রে হয় বলে না। আমার স্টেজে ওঠার আগে অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে এখনও হাত পা ঠান্ডা হয়ে যায়। মানে দৃষ্টিকন্যার, মধুমিতাদি রাহুলদা জানে, দৃষ্টিকন্যার মানে সুদীপা বসুর ডিরেকশনে, অভিনেত্রী, নাট্য ব্যক্তিত্ব সুদীপা বসুর নির্দেশনায় আমরা ইন্দ্রাশিস লাহিড়ির লেখা একটি নাটক করেছিলাম দৃষ্টিকন্যা। দৃষ্টিকন্যার প্রথম শো একাডেমিতে হয় এবং সৌম্য ব্যানার্জি, যিনি ওখানে একটি ভূমিকায়, নষ্ট নীড়ে যিনি অভিনয় করেন, সৌম্য ব্যানার্জি, যিনি স্টেজে ফেলুদার ভূমিকায় অভিনয় করেন অঙ্কুর নাট্য দলের হয়ে, সেই সৌম্য ব্যানার্জির সঙ্গে সেই সৌম্যদার সঙ্গে আমার প্রথম আলাপ দৃষ্টিকন্যা করতে গিয়ে। তো সৌম্যদার আমি স্টেজের ওপর বনবন করে হাঁটছিলাম নাটকটা শুরু হবার 15 মিনিট আগে। তো মধুমিতাদি সুদীপাদি এসে আমাদের রীতিমতো ঝাড়ে যে কী করছিস তোরা, শান্ত হয়ে বস, বাট দ্যাট ইজ আর ওয়ে অফ রিল্যাক্সিং। সো এটা সবাই জানে যারা মানে কাজ করে, যে আমি স্টেজে ওঠার আগে পারতপক্ষে কারোর সঙ্গে খুব একটা কথা বলি না। আমার এখনও প্রথম 2টো লাইন বলার আগে হাত পা ভীষণ ঠান্ডা হয়ে যায়। সো ইট ইজ বিন লাইক দ্যাট এন্ড ইট ইজ স্টিল লাইক। আমার একটা মানে আমি যেহেতু মানে রেডিও টেকনিক্যালিটিস ব্যাপারে কিচ্ছু জানি না, আমার একটা জিনিস জিজ্ঞেস করার ইচ্ছে আছে যে ধরো 10-12 বছর আগে অবধি গাড়িতে চলতাম বা কিছু করতাম, তখন রেডিওই চলতো। এখন যেমন ব্লুটুথে বা ইউএসবিতে লোকে গানটাই চলছে, তো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসে গেছে। তো রেডিও শোনার অডিয়েন্স কি এখনও ওই পেনিট্রেশন আছে, নাকি ইট ইজ ডিক্লাইনিং বা কিছু? ইট ইজ নট ডিক্লাইনিং, ইট ইজ চেঞ্জিং। ইট ইজ সাপোজ টু চেঞ্জ। সময়ের সঙ্গে সমস্ত মিডিয়ামেরই পরিবর্তন হয়, রেডিওরও পরিবর্তন হয়েছে। এবং তুমি একটা বেসিক জিনিস ভাবো, রেডিও, আমি কেন বলি যে রেডিওটা সবসময় থেকে যাবে, অন্য কোনো মিডিয়াম থাক বা না থাক, রেডিও ইজ দ্য অনলি পার্সোনাল ইন্টিমেট মিডিয়াম দ্যাট ইউ হ্যাভ। আর কোনো মিডিয়াম তোমার ইন্টিমেট নয়। মির্জা যখন রেডিওয়ে বলতেন আপনি শুনছেন হাই কলকাতা, দিস ওয়াজ হোয়াট ই ইউজ টু সে, আপনি শুনছেন হাই কলকাতা, কিন্তু মিরাক্কেল হোস্ট করার সময়ই সেটা হয়ে যেত আপনারা দেখছেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের সিজন 5 বা 6। স্মল ডিফারেন্স, বাট দিস ইজ এ হিউজ ডিফারেন্স। একমাত্র আমার ব্যক্তিগত মাধ্যম হচ্ছে রেডিও, ইন্টিমেট ব্যক্তিগত মাধ্যম। যে মাধ্যম ব্যক্তিগত, যে মাধ্যম 10 জন ঘরে থাকলেও একজনের সঙ্গে কথা বলে, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলে, সেই মিডিয়াম কখনো এক্সটিংক্ট হতে পারে না, ডিক্লাইনও করতে পারে না। এবং খুব সহজ একটা হিসেব, এই যে টাইমস অফ ইন্ডিয়া নেটওয়ার্ক এত টাকা ইনভেস্ট করে বছর গেলে, যেমন এবছরের ইন্ডিপেন্ডেন্স ডেতে প্রচুর সেলিব্রিটি, মানে তাপসি পানু থেকে শুরু করে পঙ্কজ ত্রিপাঠী থেকে শুরু করে অনেক মানুষজন ইন্ডিপেন্ডেন্স ডের গল্প পড়ছেন রেডিও মির্চিতে। দিস ইনক্লুডস অ্যান ইনভেস্টমেন্ট, সেটা আমরা সবাই জানি। সেইটা যদি আমি বুঝি যে রেডিও ডিক্লাইন করছে, আমি কি বছর বছর এত টাকা ঢালবো নাকি? আমাকে তো আফটার অল একটা কর্পোরেট স্ট্রাকচার চালাতে হয়, টাইমস অফ ইন্ডিয়া নেটওয়ার্কটা চালাতে হয়। তো রেডিওর অডিয়েন্স চেঞ্জ হয়েছে, ডিক্লাইন হয়নি। এবং যত দিন যাবে উই উইল হ্যাভ টু অ্যাডজাস্ট টু দ্যাট চেঞ্জ। এবং এখন একটা অডিও বুকের মানে কি বলবো, একটা অডিও বুকের বন্যা হয়েছে। হ্যাঁ, মানে একটা অডিও বুকের, মানে সবাই অডিও বুক করছেন, পডকাস্ট করছেন, এটার একটা বন্যা হয়েছে। এটাও কিন্তু তুমি ভেবে দেখো, এটা রুটস কোথায়? এই যে আমি আর তুমি আজকে মাইকের সামনে কথা বলছি, দিস ইজ এসেনশিয়ালি রেডিও। তো কথাই বলছি, দিস ইজ এসেনশিয়ালি রেডিও। আগেন দেখো, ওয়ান অন ওয়ান কনভারসেশন, ইন্টিমেসি, ইন্টিমেট পার্সোনাল মিডিয়াম, এই সবকটার শিকড় রেডিওর মধ্যে প্রথিত রয়েছে। দিস এসেনশিয়ালি রেডিও, কাজী দ্যাটস অ্যাবাউট ইট। তো ওইখানে রেডিও মির্চিতেই আনপজড বলে তুমি একটা এখনও করো, তো পডকাস্ট বেসিক্যালি ওটাও। তো তুমি অনেকজনের ইন্টারভিউ নিয়েছো, তো সেখানে তোমার নার্ভাসনেস এখন হয়? ভীষণ হয়, সবার ক্ষেত্রে একদম অ্যাবসলিউটলি। কার ইন্টারভিউ নিয়ে তুমি খুব বেশি ইন্টিমিডেট হয়েছিল, যে আমার খুব বেশি নার্ভাস? বললাম মানে এখন তুমি বললে বলে আমি ভাবছি। হ্যাঁ, মানে এত লোকের ইন্টারভিউ নিয়েছি, সেটাই ভাবছি।
আমি বরং একটা অন্য জিনিস বলি, আনপজডের ক্ষেত্রে তো তাও কন্ট্রোলড, মানে আমি জানি আমি এডিট করতে পারছি। তারপরে আনপজডের ক্ষেত্রে আমি খুব আমি বলবো না নার্ভাস ছিলাম, আমি খুব টেন্স ছিলাম চন্দন সেনের ইন্টারভিউ নেওয়ার আগে, মানিকবাবুর মেঘের আগে। আচ্ছা, কেন? কারণ চন্দন স্যারকে আমি আমার থিয়েটারের একজন গুরু বলে মানি। নাট্যাননের একটি থিয়েটার হয়েছিল নির্বাচনের ঠিক আগে, এটা আমাদের গপ্প বলে। তো সেইখানে নাট্যাননের যিনি আলোক সম্পাদের কাজ করেন এবং আলো ডিজাইন করেন যিনি কল্যাণ ঘোষ, কল্যাণদার আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম। তো সেখানে আমি যখন চন্দন স্যারকে দেখছি, তিনি পুরোটা ডিরেক্ট করছেন, স্টেজ রিহার্সালে বসছেন, অভিনয়ে বাতলে দিচ্ছেন বা নিজে যখন গিয়ে অভিনয় করছেন, তখন একটা মানুষটার প্রতি একটা স্বাভাবিক সম্ভ্রম বা একটা শ্রদ্ধা, এই সমস্তটা কাজ করে। এবং সেইখান থেকে আমি একটু টেন্স ছিলাম যে আমার প্রশ্নগুলোতে উনি কীভাবে রিয়্যাক্ট করবেন, সেটাতে টেন্স ছিলাম। বরং আমি একটা অন্য জিনিস বলি, আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট টু বি আ পার্ট অফ দ্য টাটা স্টিল কলকাতা লিটারি মিট যেটা হয়, সেইখানে আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমাকে 2022 সালে, আমার যতদূর ধারণা, কারণ কোভিডের পরবর্তীকালে 2022-এই হলো, 21-এও তো হয়নি, 2022-এর মার্চ মাসে হয়েছিল, কারণ লিটারি মিট সবসময় জানুয়ারির ওই 23-26 এই সময়টা হয়, এই ছুটির দিনগুলো মিলিয়ে। তখন ওমিক্রনের প্রচণ্ড সার্জ চলছিল বলে দ্যাট গট পোস্টপোন টু মার্চ। মালবিকা ব্যানার্জি, ফেস্টিভ্যালের কিউরেটর যিনি, মালা দিয়ে আমাকে একটা সেশন দিয়েছিলেন যে যেহেতু তুই সত্যজিৎ রায়কে এত পছন্দ করিস এবং তুই পড়িস টড়িস ওনার বিষয়, তো সেলিব্রেটিং 100 years অফ রে, বক্তা ছিলেন শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মোহন আকাশে, এবং সেশনটা ছিল ইংরেজিতে, যেটা আমার স্বচ্ছন্দ ভাষা নয়, আমার মাতৃভাষা নয়। এবং দুজনেই এত প্রাজ্ঞ, এত পণ্ডিত, বিশেষ করে শ্রমিকদার সঙ্গে একই মঞ্চে বসার যোগ্য কিনা আমি জানি না। শ্রমিকদাকে ইন্টারভিউ করার আগে ওয়াজ ভেরি ভেরি নার্ভাস। এবং ওরকম, এবং সত্যিই তারপরে মানে সেশনটা হতে হতে নার্ভাসনেসটা কেটে যায়। শ্রমিকদা যখন সত্যি বলতে শুরু করলেন না, মানে আমার মনে হলো শ্রমিকদার ইংরেজি আমি সারা রাত বসে শুনতে পারি। ইংরেজি ভাষাটা, মানে ইন্ডিয়ান ইংলিশ, আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ বলছি না, ইন্ডিয়ান ইংলিশ, এই ভাষাটা কিভাবে বলতে হয়, শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে শব্দ চয়ন করতে হয়, মানে আমি যখন শুনছি না মঞ্চে শ্রমিক বন্দ্যোপাধ্যায় মাইকে ইংরেজি বলছেন, আমি বিমোহিত হয়ে পড়ছি। মানে আমার মনে হচ্ছে এইভাবেই বলা উচিত, না হলে বলা উচিত না। এটা আমার মনে হয়েছে শ্রমিকদাকে শুনতে গিয়ে। বাট শুধু শ্রমিক বন্দ্যোপাধ্যায় বললে ভুল হবে, মীরদাও ভীষণ ভালো ইংরেজি বলেন। দীপ, রেডিও মির্চির দীপ, অনেকে জানে না, দীপ সমস্ত রকম ইংরেজির অ্যাকসেন্ট করতে পারে অ্যাক্রস অল ওয়ার্ল্ড। দীপ ক্যান ডু মাল্টিপল ইংলিশ অ্যাকসেন্টস অ্যান্ড ই ডাজ ইট পারফেক্টলি। ভাড়ামো করবে বলে করে না, জেনুইনলি শিখে করে। সো দীপের ইংরেজি অ্যাকসেন্টও ভীষণ ভালো, সোমকের ইংরেজি অ্যাকসেন্ট ভীষণ ভালো। এবং ইন্দ্রাণীদি আমাকে 2-3 জনের নাম বলেছিলেন যে আমার ইংলিশে এখনও রয়েছে, তখনও ছিল, মাদার টাং ইনফ্লুয়েন্স ছিল। ইন্দ্রাণীদি আমাকে তখন বলেছিলেন যে কয়েকজনের ইংরেজি শুনবি, যেমন ইন্ডিয়ান ইংলিশ, যেমন অমিতাভ বচ্চন, অর্ণব গোস্বামী, রাজদীপ সারদেসাই, বারখা দত্ত, এদের ইংরেজি শুনবি, শুনলে কান শুদ্ধ হবে। সো রেডিও ইজ লাইক 99% লিসনিং, 1% স্পিকিং। তো সেটাই হয়েছে। এই সেশনটার জন্য আই রিমেম্বার আই ওয়াজ ভেরি নার্ভাস, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মোহন আকাশে। তো ওই নার্ভাসনেসটা আমার যখন আমি এখন করছি, আমি এই যেমন এই লাইনেই আমি বিলং করি না, তো সেখানে যখন প্রথম দিকটা আই এম ভেরি নার্ভাস, মানে ওটা হাউ দ্য গেস্ট রেসিপ্রোকেটস সেটাও অনেকটা ম্যাটার করে। মানে আমার কোয়েশ্চেনগুলো কীরকমভাবে সে নিচ্ছেন, পছন্দ হচ্ছে কিনা, কোথাও অফেন্ড করে দিলাম কিনা, দ্যাট অলসো প্লেজ ইন ইউর হেড, অফকোর্স। তো আমি শুধু লাস্ট একটা প্রশ্ন অগ্নিজিৎ সেনকে করতে চাই, যে তোমার কাছে আরজে হওয়ার বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট দিকটা কি? দুটোই একটাই জিনিস, সেটা হচ্ছে শব্দই ব্রহ্ম। তুমি যা বলে ফেললে লাইভে, সেটা তোমার ফিরিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই। ইট স্টেজ, রেকর্ডে থাকবে। যারা রেকর্ডিং করছে, মানে রেডিও মির্চির তো একটা আলাদা রেকর্ডিং আছে, মানে আমাদের ইঞ্জিনিয়াররা যেটা করে, প্রত্যেক আরজের কথা রেকর্ড করা হয়। ধরো তুমি অফেন্ড করে ফেললে, এমন কিছু কথা বললে যেটা তোমার বলা উচিত ছিল না, রিলিজিয়াস কোনো সেন্টিমেন্ট হার্ট করলে, প্রসার ভারতী যদি তোমার থেকে এক্সপ্লেনেশন চাই, তুমি কী বলবে? তোমাকে রেকর্ডিং দেখাতে হবে, সব কিছু রেকর্ড করা হয়। সো এভরিথিং দ্যাট ইউ সে গেটস রেকর্ডেড অ্যান্ড গেটস এচড। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পার্ট। ইটস লাইভ, তুমি যা বললে ইউ ক্যানট টেক ইট ব্যাক। সো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
একটু আগেই তুমি থিয়েটারটা নিয়ে যে কথা বললে, তো থিয়েটার বা অ্যাক্টিং সেটা কি তোমার পরে ডেভেলপ করে ইচ্ছেটা করার, নাকি ওটাও তোমার ছোট থেকে যে অ্যাক্টিং করবো বা কিছু বলা মুশকিল, করতে 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 করতে? এবং তার জন্য সানডে সাসপেন্স বেশ অনেকটা দায়ী। হুম সানডে সাসপেন্সে অভিনয় করার সৌভাগ্য হয়েছে আমার, সেই সুযোগ পেয়েছি, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং নানা রকম চরিত্র করতে করতে একটা ইচ্ছেও জন্মায়, কিন্তু আমার ছোটো থেকে ওরকম কিছু ছিল না যে অভিনয় করবো বা ইত্যাদি। এইটার বীজ বপন হয়, শুভদীপ চক্রবর্তীর কথা বলছিলাম, তার হাত ধরেই এটার বীজ বপন হয়। পাঠভবনের অ্যানুয়াল ফাংশনে ক্লাস 12-এ আমরা একটা নাটক করেছিলাম। স্যার নাট্যরূপ দিয়েছিলেন, পরিচালনা করেছিলেন মনোজদের অদ্ভুত বাড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। সেখানে আমি সতীশ ভরদ্বাজের চরিত্রে অভিনয় করেছিলাম, ছোট্ট একটা পার্ট। কিন্তু তখন ওই অভিনয় নিয়ে যে আমার খুব উৎসাহ বা ইন্টারেস্ট ছিল তা নয়, রিহার্সাল করতে ভীষণ ভালো লাগতো, কারণ অবভিয়াসলি ওই সময়টা পড়তে হচ্ছে না, পড়াশোনা করতে হচ্ছে না, চা সিঙাড়া আসছে, খাওয়া হচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে গুছিয়ে আড্ডা হচ্ছে, স্যারদের সঙ্গে, স্যার ক্লাসরুমে যেরকম, রিহার্সাল একদম আলাদা, অনেক লেনিয়েন্ট বেশি, অনেক মজার বেশি, সেটা একটা খুব আনন্দ হচ্ছে। তারপর আমরা যখন কলেজে উঠলাম, আমরা পাঠভবনেরই কয়েকজন বন্ধুরা মিলে অঙ্কুর নাট্যদল স্থাপন বা প্রতিষ্ঠা, খুব বড় কথা, অঙ্কুর নাট্যদল খুলি আর কি। পাতি কথায় বলতে গেলে যে আমরা সবাই এই ইন্টারেস্টেড ছিলাম থিয়েটার নিয়ে কিছু করায়। দলটা খুলে 6 মাস দলটা রোগড়ে আমাদের মনে হলো যে কিছু হচ্ছে না, স্যারের মতো কাউকে একটা দরকার যিনি শক্ত হাতে নাটকের পরিচালনার ভারটা নেবেন। তো স্যারকে আমরা আহ্বান করলাম, স্যার এলেন আমাদের আহ্বান স্বীকার করে, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী রক্তের দাগ, সেটার স্যার নাট্যরূপ দিলেন, পরিচালনা করলেন, সেটা খুব ভালো রেসপন্স পেল। তারপর অঙ্কুর দলের সঙ্গে আমি ছিলাম 2015 সাল থেকেই ছিলাম, 2023 সালের নভেম্বর অবধি ছিলাম। ফেলুদা হলো, তারপর অঙ্কুর, এবং আমার আর স্যারের ড্রিম প্রজেক্ট ছিল ফেলুদা, সেইটা হলো। সৌম্যদা যার কথা বলছিলাম, সেই সৌম্য ব্যানার্জি ফেলুদা করলেন, জয় বদলানি মগনলাল করলেন, স্যার নিজেই লালমোহনবাবু করলেন, চয়ন বলে আমার এক কনিষ্ঠ, সেও আমার খুবই স্নেহের, সে তোপসের ভূমিকায় অভিনয় করলো, ফাল্গুনী চট্টোপাধ্যায় নিরঞ্জনবাবুর ভূমিকায় অভিনয় করলেন, পঞ্চানন ব্যানার্জি পঞ্চুদা, চন্দন সেনের ডানহাত যিনি, তিনি সিধু জাঠার ভূমিকায় অভিনয় করলেন, কল্যাণদায়ী আলো করেছিলেন। তো ফেলুদাও খুব ভালো রেসপন্স পায়। তো এই করতে করতে আর কি অভিনয়ের প্রতি যে ঝোঁক বা যে ইন্টারেস্ট, এবং এইটা করতে করতে আমার থিয়েটারের প্রতি একটা অদ্ভুত ভালো লাগা জন্মায় শুধু। এবং থিয়েটার করা মানে কিন্তু সবাই জানেন যে শুধু অভিনয় করা নয়। আমি যেটা বললাম, আমি আলোতেও কল্যাণদাকে অ্যাসিস্ট করেছি, ব্যাক স্টেজও আমার করতে খুব ভালো লাগে। এই সামগ্রিক থিয়েটার যা শেখায় এবং থিয়েটার মানুষকে যা দেয়, আমার এটা খুব এত আনন্দ হয় এবং এত চিত্তাকর্ষক লাগে আমার, যে আমি থিয়েটারের যে মোহ বা থিয়েটার যে মানুষকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেইটা ছেড়ে আমি বেরোতে পারিনি, বেরোতে চাইও নি, বেরোতে পারবো না, বেরোতে চাইও না। কারণ মুভিটা তো সে 10 বার দেখলে সেম জিনিসটাই দেখবে, কিন্তু একটা থিয়েটার যখন দেখছে, থিয়েটারটা সম্মুখ শিক্ষা আমার মনে হয়, থিয়েটারটা সম্মুখ শিক্ষা, মানে থিয়েটার তোমাকে অনেক লাইফ লেসন দেয়, থিয়েটার তোমাকে একজন ভালো মানুষ করে তোলে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি, এটা বলতে স্তানিস্লাভস্কি বলেছিলেন যে থিয়েটার যদি তোমাকে ভালো মানুষ করতে না পারে, তাহলে থিয়েটারের উদ্দেশ্য ব্যর্থ। সো থিয়েটার টিচেস ইউ টু বি আ গুড হিউম্যান বিং, টিম ওয়ার্ক শেখায়, কমরেডশিপ শেখায়, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শেখায়, একে অপরের জন্য লড়ে যাওয়া শেখায়। সো থিয়েটার আমাকে নানাবিধ কারণে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকতে আমার খুব ভাল লাগে, এবং সেই যুক্ত থাকার একটা খুব অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে থিয়েটার দেখা। প্রচুর দেখতে হবে, এবং এই থিয়েটার দেখার আমার যে নতুন করে ইচ্ছেটা আমার মধ্যে জাগিয়ে দিয়েছিলেন সুদীপা বসু। সুদীপাদির সঙ্গে আমার 2022-এ আলাপ হয়, এবং সুদীপাদি তারপর এই 2 বছর যাবৎ আমার হাত ধরে প্রচুর থিয়েটার দেখাতে নিয়ে গেছেন, এবং সুদীপাদি আমাকে একদম একটা অলিখিত টেক্সট বইয়ের মতন করে দিয়েছিলেন যে এই থিয়েটারগুলো দেখতে হবে, এই নাটকগুলো দেখবি। এবং সুদীপাদি আমাকে নিয়ে গেছেন থিয়েটার দেখতে, এবং এই কন্টিনিউয়াসলি এই 2-2.5 বছর থিয়েটার দেখতে আমার ভালো লাগাটা আরও বেড়েছে। তোমার ওই মজাটা যে বলছো, ওই যে অডিয়েন্সের লাইভ রিয়াকশন, হাসছে, রাগ প্রকাশ করছে, সেইটা বেশি টানে। মানে ধরো, আমি তোমায় বলছি, ধরো এখন তোমার কেউ মুভি অফার করলো, আর ইউ ইন দ্যাট প্লেস কি তুমি কনসিডার করবে নাকি থিয়েটার থেকে, আর যে না, যদি অ্যাক্টিং করি থিয়েটারই, মুভিসটা আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লোর ইট রাইট নাও? আই ডোন্ট বিলিভ ইন থিয়েট্রিক্যাল অ্যাক্টিং অর মুভি অ্যাক্টিং। অ্যান আচ্ছা। অ্যাক্টর ইজ অ্যান অ্যাক্টর। তার মাধ্যমের সঙ্গে মানিয়ে নিতে হয়। ডেফিনেটলি করবো, করেওছি আগে, ডেফিনেটলি করবো, 100% করবো। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে আমার ক্রাফট এখন অনেক উন্নত করা বাকি, অনেক শান দেওয়া বাকি। অ্যাজ অ্যান অ্যাক্টর 100%। অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর বলছি না। অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে এই যে ইন্টারভিউ করা, কথা বলা, অ্যাঙ্কারিং করা, এখন অনেক শান দেওয়া, ঘষা মাজা করা বাকি।
তারপর যদি কোনো পরিচালক আমাকে যোগ্য মনে করেন, যদি আমাকে অডিশন দিতে বলেন, আমি 100% অডিশন দেবো। এবং অডিশন দেওয়া নিয়ে আমার কোনো লজ্জাবোধ বা কোনো দ্বিধাবোধ বা কোনো কিছুদিন কেন থাকবে? আরে আমি তো অভিনেতা নই। টম হ্যাঙ্কস আর যদি ফরেস্ট গাম্পের অডিশন দিতে পারেন, আমি কে কোন হরিদাস পাল যে আমি অডিশন দেবো না? তো সেখান থেকেই আমি যেটা জানি, তুমি হিউজ ফ্যান অফ শাহরুখ খান অ্যান্ড সত্যজিৎ রে। তো এই দুজন তোমার লাইফে, মানে আমরা যাকে ফ্যান বলি, আমরা তাদের থেকে ইন্সপায়ার্ড হই। তো ইন হোয়াট ওয়েজ ওয়ার ইউ ইন্সপায়ার্ড বাই দিস টু? দ্যার ইজ এ কমন থ্রেড, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক, হুম পরিশ্রম করা। শাহরুখ খান আজও যখন একটা শট দেন, পারফেক্ট না হওয়ার আগে থামেন না। এবং এটা একাধিক কো অ্যাক্টর বলেছেন, একাধিক কো অ্যাক্টর বলেছেন। দিস ইনক্লুডস অ্যাড শুটস অলসো, হ্যাঁ, নট ফিল্ম শুটস। অ্যাড শুটের ক্ষেত্রেও জিনিসটা সেম ফর রে। ছবির মতন স্ক্রিন প্লে আঁকতেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে নজর রাখতেন। রিচার্ড অ্যাটেনবরো বলেছিলেন যে সত্যজিৎ রে এবং চার্লি চ্যাপলিনের মধ্যে একটা মিল রয়েছে। দূরদর্শনের যে ইন্টারভিউটা স্যার রিচার্ডকে আবার সে শ্রমিক বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ করেছিলেন শতরঞ্জকে খিলাড়ির সময়, তখন রিচার্ড বলেছিলেন যে একজন লোক সে চিত্রনাট্য লিখছে, অভিনেতা বাচ্ছে, পরিচালনা করছে, লাইট সেটের সঙ্গে এত ডিটেলিংয়ে কাজ করছে যে ও যা চাইছে সেটা পাচ্ছে, অলমোস্ট অ্যাজ চ্যাপলিন ডিড, রিচার্ড অ্যাটেনবরো বলেছিলেন। দুজনের ক্ষেত্রে এই জিনিসটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে, ডেডিকেশন টুয়ার্ডস দ্য ক্রাফট অ্যান্ড হার্ড ওয়ার্ক। হিউমিলিটি তো অনেক পরের ব্যাপার। আমি বলছি হিউমিলিটি কামস উইথ আ লট অফ প্র্যাকটিস, হিউমিলিটি কামস ফ্রম ইউর ফ্যামিলি, হিউমিলিটি কামস ফ্রম ইউর, এটা আমাকে সব্যসাচী চক্রবর্তী বলেছিলেন, বেনুদা বলেছিলেন একটা সানডে সাসপেন্স রেকর্ডিংয়ের সময়, যে স্টারডম ইজ লাইক ফাস্ট ফুড। হজম করতে না পারলে চোঁয়া ঠেকুর অম্বল, হজম করতে পারলে খুব ভালো। হজম করার অ্যান্টাসিড হচ্ছে তোমার বন্ধুবান্ধব বা তোমার ফ্যামিলি মেম্বার, যাদের কাছে তুমি স্টার নও, যাদের কাছে তুমি ছোট থেকে বড় হয়ে ওঠা একজন মানুষ, তারা হচ্ছে তোমার অ্যান্টাসিড। বেনুদের এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। সো এই দুটো জিনিস আমাকে, এই দুজনের ক্ষেত্রেই, এই হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এইগুলো আমাকে ভীষণ ইন্সপায়ার করে, ভীষণ ইন্সপায়ার করে। যে তুমি যখন একটা কাজ করছো, যদি ইফ ইউ অ্যাগ্রি টু টেক আপ দ্যাট ওয়ার্ক, ইউ শুড ডু ইট সিরিয়াসলি অ্যান্ড শুড ডু ইট উইথ ফুল প্যাশন অ্যান্ড হার্ডওয়ার্ক। আমি আজকে এই রুম অফ টেলসকে 11:30 সময় দিয়ে, আই ক্যানট টার্ন আপ অ্যাট 1:30, আই ক্যানট টার্ন আপ, অ্যান্ড আই হেট পিপল হু টার্ন আপ অ্যাট 1:30। হেট বলাটা ভুল, ইটস এ ভেরি স্ট্রং ওয়ার্ড। আই ডোন্ট লাইক পিপল, আমি প্রফেশনালি তাদের সঙ্গে কাজ করবো না। পাংচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাংচুয়ালিটিটাও একটা ডিসিপ্লিন, এটাও থিয়েটার শেখায়। থিয়েটারে 6:30 মানে 6:30, থিয়েটারে 6:30 মানে 7টা নয়। থিয়েটারে 3টে ঢুকতে হবে মানে 3টে ঢুকতে হবে। শুধু যে আমি বলছি তা নয় ভাই, এটা মানে সারা বিশ্বে যারা কাজ করেন, যাদেরকে আমরা অভিনয়ের এপিটোম বলে মানি, সবার ক্ষেত্রে এই জিনিসটা দেখবে কমন। নাসিরুদ্দিন শাহ বলো, অমিতাভ বচ্চন বলো, শাহরুখ খান বলো, রে বলো, দিস কমন থ্রেড, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন টুয়ার্ডস ক্রাফট, ভেরি ইম্পর্টেন্ট। যেমন শাহরুখ খানকে নিয়ে আমি অনেক কিছু ইন্টারভিউজ এগুলো দেখি, তো সেখানে অনেক অ্যাক্টার্স বলে যে যদি তোমার শাহরুখ খানের বাড়িতে তোমায় ইনভাইট করেন, তুমি যদি ইনভাইটেড হও, তুমি যখন বাড়ি যাবে, সে নামবে, সে তোমার গাড়ির দরজাটা খুলবে এবং তোমায় সি অফ করবে, যতক্ষণ না মানে তুমি ভিশনে আছো, শাহরুখ খান দাঁড়িয়ে থাকবেন, তুমি চলে গেলে তারপর সে উঠবে। তো এটা তো করার দরকার নেই, এটা মানুষটাই ওইটা না, ভদ্রলোক না, ভদ্রলোক তো মানে। এবং কার্টসি বা ম্যানার্স, এগুলো কাউকে শেখানো যায় না, এগুলো হয় তোমার আছে, নয় তোমার নেই। শত শিখিয়েও তুমি এটা করতে পারবে না, ইটস ইনহেরিটেড, ইটস ইনহেরিটেড। এবং মানে আমি ভাবছিলাম যেদিন পাঠান রিলিজ হয় বা এরপরে যখন জওয়ান রিলিজ হয়, আমি ভাবছিলাম, এবং আমি দুটো সিনেমাই শাহরুখ খান ফ্যান ক্লাবের সঙ্গে বসুশ্রীতে দেখতে গেছি, ফার্স্ট ডে ফার্স্ট শো। আই বিলিভ, মানে শাহরুখ খান মানে ফ্যানে বলেছিল না, ও সিফ স্টার নেই দুনিয়া হ্যাঁ মেরি। ভদ্রলোক আমার কাছে কী ইমোশন, ভদ্রলোক আমার কাছে যে কী ইমোশন সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাট আমি SRK ফ্যান ক্লাবের সঙ্গে গেছি, বসুশ্রীতে দেখতে গেছি, অর্ধেক ডায়ালগ শোনা যাচ্ছে না স্পিকারে, এত হাততালি পড়ছে, এত সিটি পড়ছে, চিৎকার করছে। হ্যাঁ, এবার জওয়ানে যখন প্রথম SRK আসে, মানে এই হাতুড়িটা নিয়ে যখন দাঁড়ায় যে ম্যায় কন হু, পেছন থেকে এবার ম্যায় কন হু যখন বলছে, মানে এত হিলেরিয়াস। বসুশ্রীতে ঠিক পেছনে কন হু ম্যায়, পেছন থেকে শাহরুখ খান বলে একটা চিৎকার করছে আর কি। হ্যাঁ, মানে শাহরুখের স্ক্রিনের উত্তরটা হল থেকে দিচ্ছে আর কি, মানে অ্যাজ ইফ শাহরুখ ওকে জিজ্ঞেস করে যে ম্যায় কন হু, শাহরুখ খান। দ্যাট ইজ দ্য ইমোশন হি হোল্ডস। এবং আমি যখন পাঠান রিলিজ করে, এই জওয়ান রিলিজ করে, আমি ভাবছিলাম
একটা লোক তাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে? তার ছেলেকে অ্যারেস্ট করা হলো, এত ট্রোলিং চললো সোশ্যাল মিডিয়া জুড়ে, তারপরে বোঝা গেল পুরোটাই কনস্পিরেসি ছিল। তাকে অ্যান্টি ন্যাশনাল বলা হলো, তাকে বললো আপনি প্রতিবেশী দেশে গিয়ে থাকুন, আপনি এখানে কেন আছেন? লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যখন ভদ্রলোক দোয়া করছেন লতা মঙ্গেশকরের জন্য, বলা হলো তিনি নাকি লতা মঙ্গেশকরের গায়ে থুতু দিচ্ছেন। এই জিনিসগুলো একটা মানুষকে সইতে হয়েছে। তারপর উনি কি বললেন? তারপর উনি জওয়ানের ক্লাইম্যাক্সে এসে বললেন যে আঙুল দিয়ে ভোট দিচ্ছেন, সে আঙুল তুলে প্রশ্ন করুন। দিস ইজ শাহরুখ খান, লাস্ট অফ দ্য স্টার্স। শাহরুখ খান নিজেও এটা ইন্টারভিউতে বলেছেন, অ্যান্ড আই অ্যাবসলিউটলি বিলিভ দিস। অ্যাবসলিউটলি লাস্ট অফ দ্য স্টার্স। মানে ওনার পর আর স্টার আই ডোন্ট ফিল বলা মুশকিল, বাট ওই স্টেচারের যার এই শুধু পপুলারিটির দিক দিয়ে না, দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ শাহরুখ খান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বড় বড় বলিউড স্টাররা বা বড় বড় হলিউড স্টাররা শাহরুখ খানের ফ্যান। এই যে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এবং এই যে তুমি বললে এই যে দ্য সেন্স অফ হিউমিলিটি, দ্য সেন্স অফ কার্টসি, এবং উইট টুইট তো ছেড়েই দিলাম, মানে প্রশ্নোত্তর যেগুলো তুমি শাহরুখ খানের যে ইন্টারভিউ দেখবে সেখানে যে উইট, এবং SRK কে আমার মনে আছে একজন টুইটারে আস্ক মি এনিথিংয়ে SRK কে প্রশ্ন করেছিল একবার যে হোয়াটসঅ্যাপ, শাহরুখ খান রিপ্লাই করেছিলেন মাই হেয়ার ইন দ্য মর্নিং অ্যান্ড মাই চিন অল ডে। সো দিস ইজ হু হি ইজ। মানে এত কিছুর পরেও ভদ্রলোক নিজের রসবোধ হারাননি। কি ট্রোলিং হয়েছে ভদ্রলোককে নিয়ে, কি অকথ্য কথা তাকে শুনতে হয়েছে, এবং এগুলো শাহরুখ খান ডিজার্ভ করেন না। শাহরুখ খান কেন, ভারতবর্ষের কোনো নাগরিক এটা ডিজার্ভ করেন না। বাট আমি আবার বলছি, আমি জওয়ানের পরে এটা রেডিওতে বলেছিলাম, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। এটা সৌমিত্র চট্টোপাধ্যায় তার কন্যা পৌলমীকে বলে গেছিলেন, পৌলমী দিয়ে আমায় বলেছিলেন যে বাবা বলতেন লাভ কঙ্কার্স অল, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কবির সুমন বলেছিলেন ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না, ভালোবাসা লুট তরাজ কীর্তিন আশা, একা মেয়েটার নরম গালের পাশে প্রহরীর মতো রাত জাগে ভালোবাসা। প্রহরীর মতো শাহরুখ খান আমাদের রাত জেগে ভালোবাসার পাহারাটা না দিলে সত্যিই জানি না কি হতো, বা আমি অ্যাটলিস্ট কী করতাম। ওই মুভি নাম্বারস আমার কাছে ম্যাটার করে না, বাট যখন জওয়ান, পাঠান ফার্স্টলি যখন বেরোয়, ওই নাম্বারসটা আসছিল না, কোথায় একটা মনে হচ্ছিল একটা ভালো, হ্যাঁ একটা নিজের ভিক্টরি লাগছিল যে অ্যাবসলিউটলি ইটস আ ভিক্টরি দ্যাট আই হ্যাভ গট। কারণ শুধু শাহরুখ সাফার করেননি, শাহরুখের পরিবারের কথা ভাবো তো। এবং আমরা তো সোশ্যাল মিডিয়ায়, এটা চন্দ্রিলদা দারুণ বলেছিলেন যে আজকে আমার সোশ্যাল মিডিয়ায় কাজ কি, আমার কোনো কাজ নেই, আমি সৃজিত মুখার্জিকে দুটো গালাগাল দিয়ে এলাম। তার কারণ মুখোমুখি দেখা হলে আমি তাকে কিছু বলতে পারবো না, তার ওয়ালে দুটো গালাগাল দিয়ে এলাম। সোশ্যাল মিডিয়া ইজ আ ফার্স। মানে এখন ইট ইজ টার্নিং ইনটু, মানে যত কম বলা যায় ততই ভালো। সোশ্যাল মিডিয়ার কিছু অসম্ভব ভালো দিক আছে যেগুলো লকডাউনে আমরা দেখেছি, এবং সোশ্যাল মিডিয়ার এই খারাপ দিক হচ্ছে লকডাউনে শাহরুখ খানের যে পরিণতি হয়েছে। দুটো দিকই রয়েছে সোশ্যাল মিডিয়ার, এবং সোশ্যাল মিডিয়া আফটার আ পয়েন্ট অফ টাইম ক্যান বি ভেরি হার্মিং, তোমার ভীষণ ক্ষতি করে দেবে। ইউ হ্যাভ টু নো হাউ টু ট্যাকল ইট। SRK has aced it. এবার একটু খেলাধুলায় আমি ঢুকতে চাই। একটা প্রশ্ন আমি কোনোদিন করিনি, এই প্রশ্নটা আমার কাছে নিজের কাছে উত্তরটা আছে, বাট তুমি যেহেতু এতটা ক্রিকেট ফলো করো, আমার তোমায় জিজ্ঞেস করার আছে। T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, খুব ভালো। 19শে নভেম্বরের কষ্টটা কি সেটাই কমেছে তোমার কাছে? কিছুটা তো কমেছে বটেই, এবং তার তিনটে বড় কারণ, রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়। তিনটে একটু তো কমেছে বটেই, 100%। এটা কোনো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। রোহিত বিরাটের যাই না, রোহিত বিরাট এখন তো শুনছি 27-এও খেলবেন, গৌতম গম্ভীর সেটা ওনাদের বলেছেন, দেখা যাক, রিমেইনস টু বি সিন। অনেকটা আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর ডিপেন্ড করবে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং এই শ্রীলঙ্কা সিরিজেও রোহিত ব্যাটেড আ ক্লাস অ্যাপার্ট ফ্রম অল আদার ব্যাটসম্যান, সুতরাং ক্লাস নিয়ে তো কোনো প্রশ্ন নেই। রোহিত বিরাট বড় প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার। IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্স দিয়ে রোহিত শর্মার কিচ্ছু এসে যায়নি। ওই যে 92টা করলো T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার এগেনস্টে, মিচেল স্টার্ককে একেবারে ঠিঙিয়ে 29 না কত রান নিল, কেউ করতে পারবে না। কোনো শুভমান গিল বা যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে করার তাদের ক্ষমতা নেই, পরবর্তীকালে ডেফিনেটলি হবে, বা হলে আমি খুব খুশি হব। বাট রোহিত বিরাট আর ক্লাস প্লেয়ার্স, দে ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড কাপ। এবং ওয়ার্ল্ড কাপ IPL নয়, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ওয়ার্ল্ড কাপ ইজ আ ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ কোনো বাইল্যাটারাল সিরিজ নয়, কোনো ওয়ার্ল্ড কাপ ইজ আ ওয়ার্ল্ড কাপ। এবং পোয়েটিক জাস্টিস ফর রাহুল দ্রাবিড়। 2007-এ এই ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিং রুমেই তিনি টুপি সরিয়ে চোখের জল মুছছিলেন যখন ইন্ডিয়া গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যায়, বাংলাদেশ ওইভাবে জিতে যায় প্রথম ম্যাচটা। সেখান থেকে 2024
ইন্ডিয়ান টিমের হেড কোচ থাকার কথা নয়, বিসিসিআইয়ের অনুরোধে 6 মাস এক্সটেনশন নিলেন। পরে শোনা গেল রোহিত শর্মা রিকোয়েস্ট করেছিলেন রাহুল দ্রাবিড়কে এক্সটেনশন নিতে, এক্সটেনশন নিলেন, কোচ হিসেবে রইলেন, এবং ওই বিশ্বকাপটা হাতে নিয়ে রাহুল দ্রাবিড়ের যে উচ্ছ্বাস, ওটাই পুরো চিত্রটা বলে দেয়। তারপর আগু পিছু আর কিছু ভাবার বা করার আদৌ দরকার নেই। সো ইটস ভেরি হ্যাপি দ্যাট রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকর যদি না থাকতেন, রাহুল দ্রাবিড় উড হ্যাভ বিন দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এভার। তার রেকর্ডস, তার স্ট্যাটিস্টিক্স তাই বলে। এবং আগাগোড়াই রাহুল দ্রাবিড় কর্ণ, সচিন হচ্ছেন অর্জুন, রাহুল হচ্ছেন কর্ণ। খুব ভালো লাগলো দেখে যে 2024 ওয়ার্ল্ড কাপ কর্ণর রথের চাকা মেদিনীগ্রাস করেনি, সেটা দেখে খুব ভালো লেগেছে। যখন আমি ফাইনালটা দেখছিলাম T20 ওয়ার্ল্ড কাপটার, আমরা জেনারেলি সাউথ আফ্রিকাকে বলি চোকার্স বা চোক করে অন দ্য বিগ স্টেজ। 2013 পর থেকে কোনো আইসিসি ট্রফি নেই সেখানে। 19th নভেম্বর পেনফুল, মানে it was painful. 19th November I was in the stadium, I was broadcasting. I was at the Narendra Modi Stadium, I was broadcasting. It was তো যখন T20 ফাইনালটা হয়, ওই ক্যাচটার আগে অবধি যখন ক্লাসের ম্যাচটা বার করে দিচ্ছে, 50 করলো, 50 হয়ে গেছে, এখন আমি মেন্টালি রেডি হচ্ছিলাম যে এটা তো কষ্ট পাবো না, আমি তো ঢেলে এসেছি, এটা কিছুই তো না আমার কাছে। বাট মানে একটা পার্সোনাল ওপিনিয়ন যে আমার কাছে ওয়ার্ল্ড কাপ ইজ আ ওয়ার্ল্ড কাপ 50 ওভার্সটাই আমার কাছে মেন। 4 বছরে একবার আসা, এটা যে জিতলো, ইট ওয়াজ আ রিলিফ যে না, দিস টিম, দিস প্লেয়ার্স ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড কাপ। অ্যাবসলিউটলি 100%। এবং তুমি দেখো না কতগুলো ফাইনাল খেলেছে 11 বছরে। আমার কাছে ইন্ডিয়ান ক্রিকেট ওয়াজ অলওয়েজ ইন দ্য রাইট ডিরেকশন। রিজন ইজ উই হ্যাভ প্লেড সো মেনি ফাইনালস। 2টো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল, 50 ওভার্স ওয়ার্ল্ড, এবং 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইউ আস্ক এনিবডি হু ওয়াজ দ্য বেস্ট টিম। হ্যাঁ, অ্যাবসলিউটলি, ইন্ডিয়া ওয়াজ হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবভ দ্য আদার টিমস। অ্যাবসলিউটলি। যেভাবে হারিয়েছে, যে অথরিটি নিয়ে জিতেছে, ইন্ডিয়ার ধারে কাছে কোনো টিম ছিল না। বাট ওই ল অফ অ্যাভারেজে দ্যাট ওয়ান ব্যাড ডে হ্যাপেন্ড অন দ্য ডে অফ দ্য ফাইনাল। একটা খারাপ দিন, জানতাম হবে। রোহিত শর্মার ক্যাচটা যে মুহূর্তে ট্র্যাভিস হেড নিলেন না, I knew this would not be India's day. You get a hunch. Watching sports for a long time, broadcasting for a long time, you get a hunch that this is not India's day. রোহিত শর্মার ওই ক্যাচ ট্র্যাভিস হেড 10 ওভারের মধ্যে 9 বার ফেলবেন, দিতে পারবেন না। ঠিক যেমন হেনরি ক্লাসেনের, ডেভিড মিলারের ওই ক্যাচ, সূর্যকুমার যাদব, আমি জানি না ওই ক্যাচ আবার ওই পরিস্থিতিতে তিনি আর কোনোদিন নিতে পারবেন কিনা। দ্যাটস হোয়াট স্পোর্ট ইজ। স্পোর্ট ইজ ক্রুয়েল। স্পোর্ট যখন ফিরিয়ে দেয়, দুহাত ভরে ফিরিয়ে দেয়। অ্যাবসলিউটলি। ইন্ডিয়ারই খুব ভালো হয়েছে। গম্ভীর ইজ দ্য কোচ নাও। অভিষেক নায়ার, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট কুপ। রায়ান টেন্ডেস কাটে। KKR এর কি হবে? পুরো KKR তো I would happily না সেটা তো I would happily কিভাবে জিজি and অভিষেক নায়ার ফর ন্যাশনাল ডিউটিস। অ্যাবসলিউটলি। KKR এ কি হবে রিমেইনস টু বি সিন। দেখা যাক কাকে মেন্টর হিসেবে নিয়ে আসে। বাট আই থিঙ্ক KKR হ্যাজ আ ভেরি স্ট্রং ইন্ডিয়ান কোচিং ইউনিট। চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছেন। আরেকজন যাকে আমরা ক্রেডিট দিই না, কোহলি শাস্ত্রী জমানাতেও যাকে পুরো ক্রেডিট দিইনি, IPL-এও ক্রেডিট দিই না, তিনি হচ্ছেন ভারত অরুণ। এই যে বিদেশে 4 জন ফাস্ট বোলার খেলাবো, কোহলির যেই ট্যাকটিক্সটা, 5 জন বোলার খেলাবো, 6 জন মিলে ব্যাট করবো, ব্যাটসম্যানদের এক্সট্রা দায়িত্ব নিতে হবে, 4 জন পেসার খেলাবো, বুমরা, শামি, সিরাজ, কখনো তারপরে শার্দুল এসছেন, কখনো উমেশ যাদব খেলেছেন, এরকম ভাবে হয়েছে। এই পুরো পেস বোলিং ইউনিটটাকে নিজের হাতে তৈরি করেছেন ভারত অরুণ। KKR-এ হর্ষিত রানা, বৈভব অরোরা, এই দুজন ফাটাফাটি খেলেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আবার ভারত অরুণ। KKR has a fantastic Indian coaching unit. এবার রিমেন্স টু বি সিন। এবং KKR অলওয়েজ হ্যাজ পিক দ্য বেস্ট প্লেয়ার্স। ভেঙ্কি মাইসোর খুব দুঃখ করে বলছেন, এরা যাকে নিয়ে আসি সেই তাকেই অন্য দল, ন্যাশনাল দল নিয়ে নেয়। ব্রেন্ডন ম্যাককালাম ব্যাসবল ইংল্যান্ডের টেস্ট টিমের কোচ হয়ে চলে গেলেন। জিজি ইন্ডিয়ার কোচ হয়ে চলে গেল। কাজেই KKR is always on the right track. Trevor Bayliss. So KKR has always been on the right track regarding management. দেখা যাক, রিমেন্স টু বি সিন। মানে লাস্ট সিজন KKR যেরকম করে খেলেছিল, মানে আই ওয়াজ রিয়েলি হোপিং যে গম্ভীর যাতে যায়, মানে ওই অ্যাগ্রেসিভ নেচারটা চাই। এটা হয় জানো তো, এটা কিছুটা লাকও ইনভলভ থাকে। সবকিছু একসময় একসাথে ক্লিক নাও করতে পারে। ফর KKR ইট ক্লিকড এভরিথিং অল অ্যাট ওয়ান্স। একসাথে এভরিথিং ফেল ইনটু প্লেস, এভরিথিং। হর্ষিত রানার হঠাৎ করে এই পারফরমেন্স, রাসেল এইরকম করে লাস্ট কবে দেখেছি রাসেলকে মাঠে ডাইভ দিয়ে ক্যাচ নিতে আমার মনেই পড়ছে না। সুনীল নারিনের ওই ওপেনিংয়ের ওই ডিসিশন উইচ পেড অফ। এরকম ব্যাট করলেন, এরকম বল করলেন গোটা টুর্নামেন্ট ধরে। বরুণ চক্রবর্তী সেকেন্ড হাফ অফ দ্য টুর্নামেন্ট হি ইজ কামিং ইনটু হিজ ওন ফর্ম।
অঙ্কৃশ রঘুবংশী 3 নম্বরে নেমে, শ্রেয়াস আইয়ার হঠাৎ করে পরের দিকে ফর্ম পেয়ে গেলেন, অফকোর্স ফিল সল্ট। কে ভেবেছিল ফিল সল্টের জেসন রয় রিপ্লেসমেন্ট হিসেবে এসে ওই রকম মার্কাটারি খেললেন ওপেন করতে নেমে, গুরবাজ ফাইনালে ওরকম ভালো খেলে দিলেন। সো ইয়া, ইট ওয়াজ এ টিম এফোর্ট অফকোর্স। স্টার্কের তো ভাই আমি আবার এক কথা বলছি, বিগ ম্যাচ প্লেয়ার ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার ইজ এ বিগ ম্যাচ প্লেয়ার। ওই যে অভিষেক শর্মাকে আউটটা করলো, অভিষেক শর্মা ট্র্যাভিস হেডকে যে ফার্স্ট এলিমিনেটর, যে ফার্স্ট কোয়ালিফায়ারে আউট করেছিল, অভিষেক শর্মাকে যে আউটটা করলো, বিগ প্লেয়ার ইজ এ বিগ প্লেয়ার ইজ এ বিগ প্লেয়ার। ও ঠিক খেলবে, তুমি 24.75 crores মুখ দেখে দাওনি, আরে ও খেলবে, ঠিক সময় খেলবে, ওকে টাইম দিতে ও খেলবে। রোহিত, বিরাট, হু কেয়ার্স ব্যাঙ্গালোর বা মুম্বাইয়ের হয়ে কি পারফর্ম করেন? ইন্ডিয়ান জার্সি পরে দেখেছো রোহিত বিরাট কি করেছে? 50 ওভার্স ওয়ার্ল্ড কাপটাই ধরো না, T20 ওয়ার্ল্ড কাপ, কোহলিকে কেন ওপেন করানো হচ্ছে, কেন 3-এ নামানো হচ্ছে না, 3 খারাপ ডিসিশন, ফাইনালটা কি হলো? হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফাইনাল? আরে ভাই, এটা বলা খুব মুশকিল। বিগ ম্যাচ প্লেয়ার। এখন ওরা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো, T20 খেলবে না, বাট তখন যখন এখন ম্যাচটাকে যদি আবার আমি দেখি, ওই যে কোহলি একবার বসলো পিচে, মাথাটা পুরো মানে, আর রোহিত যে বসে পড়লো তারপর করে অদ্ভুত। এবং হার্দিক পান্ডিয়ার কেসটাও বলতে হবে যে এইরকম ভালো অলরাউন্ড পারফরমেন্স T20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া মিসড হার্দিক পান্ডিয়া ইন 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ। স্বামী ওরকম বিধ্বংসী বোলিং করে অনেকটা অভাব ঢেকে দিয়েছিলেন, বাট ফাইনাল শোড দ্যাট ইন্ডিয়া মিসড হার্দিক পান্ডিয়া। এই আর কি, বাট ইউ নো দ্যাট ইজ স্পোর্ট, দ্যাট ইজ ক্রুয়েল, বাট ওয়ান্স ইট গিভস ইউ ব্যাক উইথ বোথ হ্যান্ডস, দু হাত ভরে ফিরিয়ে দেয়। এবার অলিম্পিক্স চলছে এখন, অলিম্পিক্স নিয়ে তোমার কি মানে, হোয়াট ইজ ইয়োর অ্যাসেসমেন্ট অফ দি অলিম্পিক্স? আই এম নোবডি টু অ্যাসেস অলিম্পিক নিয়ে আমার পড়াশোনা বা বুৎপত্তি কোনোটাই ক্রিকেটের মতো নয়। ক্রিকেট নিয়েও যে আমার খুব বুৎপত্তি আছে তা নয়, বাট অলিম্পিকে উই হ্যাভ ডান রিজনেবলি ওয়েল। কয়েকটা মেডেল আসা উচিত ছিল, যেমন সাত্বিক চিরাগের মেডেলটা আসা উচিত ছিল, আসেনি। সাম পিপল এক্সিডেড এক্সপেকটেশনস, মানু ভাকার এক্সিডেড এক্সপেকটেশনস, বাট মানু ভাকার ওয়াজ অলওয়েজ অন দ্য লাইন। কিছু কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কিছু ফেলিয়ার্স রয়েছে, ইত্যাদি রয়েছে। এবং বিনেশ ফোগাটের কেসটা মানে ইটস পেইনস্টেকিং। আমার মনে হয় এর থেকে বিনেশ ফোগাট যদি হেরে যেতেন দুঃখটা কষ্টটা কম হতো। ডিসকোয়ালিফিকেশনটা আরো অনেক বেশি বুকে বাজবে বিনেশ ফোগাটের। যাকে হারালেন 82-0 ছিল, 80টার উপর ম্যাচ হারেননি, এবং বিনেশ ফোগাট বারবার পিছিয়ে পড়ছিলেন। আমার বারবার দাঙ্গালের ফাইনালটা মনে পড়ছিল, বারবার ফিরে এসে জিতছেন। উনি সমুদ্র হিমাচল লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে লড়ছিলেন, শুধু ওই অপোনেন্টের বিরুদ্ধে তো লড়ছিলেন না। বাট একটা জিনিস যেটা দ্যাট রিমেন্স টু বি সিন, দ্যাট ওয়ের ডু উই গো ফ্রম হিয়ার অন। কারণ আমরা ডাবল ডিজিট পদক সংখ্যার স্বপ্ন অনেক দিন ধরে দেখছি। লেটস সি ওয়ের ইট টেকস আস, লেটস সি হোয়াট হ্যাপেন্স। একটাই অনুরোধ করব সবাইকে, পারফরমেন্স ভালো হবে খারাপ হবে, প্লিজ স্ট্যান্ড বাই আওয়ার অ্যাথলিটস, প্লিজ ডোন্ট ট্রোল দেম। They are representing India at the highest level. They are representing the country at the highest level. You do not have any right to troll them. তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু তুমি ফেসবুকে 4টে খারাপ কথা লিখতে পারো না। এবং এটা যবে আমরা বুঝবো, ভারতীয় স্পোর্ট উন্নতি করবে। আসল ফ্যানের পরিচয় তখন হয় যখন সে দুঃসময় প্লেয়ারের পাশে থাকে, সুসময় পাশে থাকাটা আসল ফ্যানের পরিচয় নয়। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ট্রোল দীপিকা কুমারী ল্যাকটেটিং, ওই অবস্থায় প্রসব যন্ত্রণা সহ্য করা 3 সপ্তাহের মধ্যে ট্রায়ালে পার্টিসিপেট করেছেন, কেউ পারবে করতে? বুঝতে পারছো কি যাচ্ছে ওনার ওপর দিয়ে? শি ইজ ল্যাকটেটিং, তার বাচ্চা হয়েছে 3 সপ্তাহ আগে। আমরা কি উঠে দাঁড়ানোর কথা ভাবতে পারবো না? দীপিকা কুমারী সেই অবস্থা থেকে, না আমাকে ট্রায়াল দিতেই হবে, অলিম্পিকে যেতেই হবে, খেলতেই হবে। কাজে আইল টেক ইট ইফ দীপিকা কুমারী ফেলস। শি হ্যাজ ট্রাইড হার লেভেল বেস্ট। পারছেন না, ঠিক আছে, আমি সাপোর্ট করবো। এবং অভিনব বিন্দ্রা একটা কথা খুব সুন্দর বলেন। অলিম্পিক 4 বছরে একবার আসে না, প্রতিদিন আসে। ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট আওয়ার অ্যাথলিটস, ইফ ইউ ক্যানট স্ট্যান্ড বাই দেম ইন 4 years, you have no right to criticize them in this one event. I am sorry. An Indian sport, Indian Olympic contingent is definitely in the right direction. 100% is যেমন in the right direction. যেটা এক্স্যাক্টলি যেটা বললে, লক্ষ্য সেনকে নিয়ে সবার we were all very optimistic. এবার সেমিফাইনালে অ্যাক্সেল সেন এরকম লম্বা একজন, সেখানে ফার্স্ট সেটে 4টে ম্যাচ পয়েন্ট হারে, সেকেন্ড সেটে 7-0 থেকে হারে, তারপর
এটা হারলো, এটা করেই থিংস মানে বড় 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 ম্যাচের টেম্পারমেন্ট, বড় হ্যাঁ, ম্যাচের এবার- অ্যাক্সেলসেন অনেক বেশি বড় ম্যাচ হ্যাঁ। খেলেছেন। ওয়ার্ল্ড নাম্বার 2 আই বিলিভ। অ্যাক্সেলসেন এই মুহূর্তে অ্যাক্সেলসেন যারা জানেন না একটু বলি, ব্যাডমিন্টনের মেসি প্লাস রোনাল্ডো রোল্ড ইনটু ওয়ান অ্যাক্সেলসেন এই মুহূর্তে। সো he's a champion. He's an absolute legend. Axelsen is an absolute legend of the game. Make no mistake about it. সেখানে লাগছে যে এতটা গেছে, এটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার। এবং অ্যাক্সেলসেন নিজে বলছেন পরের বার তিনি দেখছেন লক্ষ্য গোল জিতছে। দিস ইজ এ হিউজ স্টেটমেন্ট কামিং ফ্রম এন ইন্টারন্যাশনাল স্টার অফ ব্যাডমিন্টন। বাট ওই বড় ম্যাচ, আমি এক্ষুনি যেটা বলছিলাম না, বড় ম্যাচ, 22 বছরের ছেলে, ওটা তো আই উইল কাম। অ্যাক্সেলসেন ইজ আ বিগ ম্যাচ প্লেয়ার। আরে ও খেলেছে অলিম্পিকে আগে হাই প্রেসার গেম, ও জানে 7-0 এগিয়ে থেকেও একটা লোককে কিভাবে পিছিয়ে আনা যায়। অ্যাক্সেলসেন নোস। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস পডকাস্ট, কারণ একটু ভালো ভালো কথা বলা তো এক হচ্ছে তোমাকে খুবই নিজের মনে হয়, মানে যদি কোনো সুন্দরী মহিলা এরকম বলতো আমার নিজেরও খুব ভালো লাগতো, যদি কোনো বান্ধবী এরকম বলতো। আমাকে কারণ নিজের মনে হয়, আমাকে সবাইকে নিজের মনে হয় দাদার মতন করে, ভাইয়ের মতন করে, বেস্ট ফ্রেন্ডের মতন করে, কিন্তু ওইভাবে নিজের আর কারো মনে হচ্ছে না। তো আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস পডকাস্ট। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল তুমি এসছো বলে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল তুমি ইনভাইট করেছো বলে। অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট টু দ্য রুম অফ টেলস। লিসেন, লার্ন, লিভ। এবং তুমি আমাকে যে প্রশ্নগুলো আজকে করেছো, দিস বিয়ার্স টেস্টিমনি টু দ্য ফ্যাক্ট, লিসেন, লার্ন, লিভ। অ্যান্ড ইউ হ্যাভ আ ফ্যান্টাস্টিক টিম, ইউ আর ডুইং গ্রেট ওয়ার্ক। প্রথম এপিসোডটা আমি দেখেছি, খুবই ভালো লেগেছে। সো অল দ্য বেস্ট টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ। এবং যে আতিথেয়তা আমি পেলাম এখানে এসে, দ্য হসপিটালিটি দ্যাট ওয়াজ এক্সটেন্ড টু মি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। মানে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অ্যান্ড হোপফুলি সামডে সুন আমরা আবার তোমাকে ইনভাইট করবো, অ্যান্ড উই ক্যান। হ্যাঁ, যদি ট্রোল হতে চাও ডেফিনেটলি করতে চাও, ডেফিনেটলি করতে পারো আবার ইনভিটেশন, আমার কোনো আপত্তি নেই। এখানে এসে খুব সুন্দর চা খেলাম দুটো, আর আমার তাতে কোনো আপত্তি। ট্রোল তুমি হতে পারো আমার জন্য, কিন্তু উল্টোটা হবে না, এটা ফর শিওর। 100% হবে। টেক ইট ফ্রম মি। এই জায়গাটা টাইম স্ট্যাম্প দিয়ে এই জায়গাটা মার্ক করে দিও যে অগ্নি অ্যাবাউট ট্রোলিং, তারপর কমেন্ট সেকশন দেখবে। থ্যাংক ইউ সো মাচ অগ্নি। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। ইট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট এনজয়েবল এপিসোডস আমার কাছে অন্তত। অগ্নিদার সাথে কথা বলতে মানে টাইম কোথায় বেরিয়ে যায় বুঝতে পারা যায় না। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড আপনারা প্লিজ আমাদের কমেন্টে জানান আপনারা নেক্সট কাকে দেখতে চাইছেন। আমরা চেষ্টা করছি এভরি উইকই একটা করে এপিসোড নিয়ে আসার। সো দেখা হচ্ছে নেক্সট উইকেন্ড। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।